আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি সুভাষচন্দ্র বোস, যার লক্ষ্য শুধুমাত্র ভারতকে স্বাধীন করা ছিল না, তার মূল লক্ষ্য ছিল ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া, ভারতের উন্নয়ন। এবং 128তম জন্মদিবসেও তার মৃত্যুর কাহিনী, তার অন্তর্ধান নিয়ে কিন্তু নানা স্তরে নানা রকম বিতর্ক এখনো রয়েছে। এবং কোথায় তার মৃত্যু হয়েছিল এবং কিভাবে তার মৃত্যু হয়েছিল এবং নেতাজি তার জীবনের শেষ দিনগুলো কোথায় কাটিয়েছিলেন, চলুন এই ভিডিওর মাধ্যমে সেই নানান অজানার কাহিনী, নানান রহস্য এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছেন সুমিতাস অ্যাসাইনমেন্ট। গান্ধীজি, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু সহ আরও অনেকে ভারতকে স্বাধীন করার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, কিন্তু তার মধ্যে নেতাজি ছিল সব থেকে আলাদা। তার মূল উদ্দেশ্য হচ্ছে ভারত থেকে ব্রিটিশদের চিরতরে বিদায় জানানো এবং ভারতকে স্বাধীন করা এবং উন্নয়ন করা। এবং তার জন্য তিনি নানান দেশে গিয়ে তাদের কাছে সহযোগিতা চেয়েছিলেন, যেমন জাপান, জার্মানি, সিঙ্গাপুর সহ আরও অনেক দেশে গিয়ে। এবং জাপানি সহযোগিতায় নেতাজি আজাদ হিন্দ ফোর্স নামে একটি বাহিনী তৈরি করেছিলেন এবং সেই বাহিনী পরবর্তী সময় স্বাধীনতা আনতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জাপান, জার্মানি এবং ইতালি হেরে যায়, তখন জাপান থেকে আসা সমস্ত সহযোগিতা বন্ধ হয়ে যায়। 1945 সালের 16ই আগস্ট নেতাজি ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তাদের পরবর্তী প্ল্যান এবং পরবর্তী গন্তব্য কি হবে সেটা নিয়ে আলোচনা করার জন্য। তারপর আসে 17ই আগস্ট 1945। সিঙ্গাপুর যাওয়ার জন্য জাপান থেকে এক বিমানে ওঠেন নেতাজি এবং তার সঙ্গে ছিলেন তার অনুগামী হাবিব-উর-রহমান। এবং এছাড়াও সেই বিমানে আরও কিছু জাপানি সৈন্য উপস্থিত ছিলেন। এবং 23শে আগস্ট 1945 জাপানি সরকার ঘোষণা করে নেতাজি একটি বিমান দুর্ঘটনায় মারা গেছে এবং তার অনুগামীর একটি হাত ঝলসে গেছে। এবং নেতাজি সেই বিমান দুর্ঘটনার প্রায় 90% অঙ্গ তার ঝলসে যায় এবং নেতাজি এবং তার অনুগামীকে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসার মধ্যেই নেতাজির মৃত্যু হয় এবং অন্যান্য জাপানি সৈন্যদেরও মৃত্যু হয়। এবং এই খবরটা ছড়িয়ে পড়েছিল একেবারে বিদ্যুতের গতিতে। ভারত সহ গোটা বিশ্ব নড়ে গিয়েছিল নেতাজির মৃত্যুতে। এবং তার মৃত্যু 2 দিন পর তার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল এবং তার অস্থি এখনো জাপানের একটি বৌদ্ধ মন্দিরে রাখা রয়েছে। এবং এই খবরটা তখন অনেকেই মেনে নিয়েছেন এবং অনেকে মেনে নেয়নি। অনেকে মনে করেছিলেন যে এইটি হচ্ছে নেতাজির পরবর্তী কোনো প্ল্যান, নেতাজি আবারও ফিরে আসবে। এবং তখনকার সরকার নেতাজির অন্তর্ধানের রহস্য উদ্ঘাটন করার জন্য 2টি কমিটি গঠন করে। একটি হচ্ছে 1955 সালে গঠিত শাহনাজ কমিটি, অন্যটি হচ্ছে 1970 সালে গঠিত খোসলা কমিটি। এবং 2টি কমিটিরই প্রাথমিক ধারণা ছিল যে নেতাজির মৃত্যু হয়েছিল বিমান দুর্ঘটনাতেই। এবং শাহনাজ কমিটির পক্ষ থেকেও রিপোর্ট পেশ করা হয়েছে এবং সেই রিপোর্টেও সেম কথা লেখা হয়েছিল, যদিও সেই রিপোর্টের বিরোধিতা করে সুভাষচন্দ্র বোসের ভাই সুরেশচন্দ্র বোস। এবং তার মতে সেই রিপোর্টটি তৈরি করা হয়েছিল ঘটনাস্থলে না গিয়ে গভীরভাবে তদন্ত না করে। অন্যদিকে 1956 সালের সংসদে সেই রিপোর্টটি পেশ করা হয় এবং সেই রিপোর্টটি গ্রহণও করা হয়েছে। নেতাজির অন্তর্ধানের রহস্য উদ্ঘাটন করার জন্য আরও একটি কমিটি গঠন করা হয়েছিল, যা 1999 সালের মুখার্জি কমিটি নামে পরিচিত। এবং সেই কমিটিকে জাপান সরকার একটি চিঠি লেখে এবং সেই চিঠিতে দেখা যায় যে 18ই আগস্ট 1945 সালে তো দূর, 1945 সালে কোনো রকম বিমান দুর্ঘটনা ঘটেইনি এবং নেতাজি সহ তার অনুগামী বা অন্যান্য জাপানি সৈন্যদের অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি করার এমন কোনো নথিও পাওয়া যায়নি। অন্যদিকে নেতাজির সার্টিফিকেটও পাওয়া যায়নি। এবং এই মুখার্জি কমিটি অনেক তদন্ত করার পর, অনেক নথি পেশ করার পর একটি রিপোর্ট পেশ করে এবং সেই রিপোর্ট অনেকে সমর্থন করে, অনেকে সমর্থন করেন না। তবে নেতাজির পরিবারের অনেক সদস্যই এই রিপোর্টকে সমর্থন করেছিলেন এবং গ্রহণ করেছিলেন এবং অনেকেই রাশিয়ার জেলবন্দি ঘটনাটাও বিশ্বাস করে। অনেকের মতে রাশিয়ায় গিয়েছিলেন নেতাজি
এবং সেখানে তাকে জেলবন্দি করা হয় এবং তার উপর অমানবিকভাবে অত্যাচার করা হয়, যার ফলেই নাকি নেতাজির মৃত্যু হয়েছিল। এবং নেতাজির এক গবেষক রাশিয়াতে গিয়েছিলেন এবং সেখানে তিনি নানান তথ্য এবং নথি পেয়েছিল এবং যার মাধ্যমে প্রমাণিত হয় যে 1965 সালে নেতাজি রাশিয়াতে গিয়েছিল এবং সেখানে জেলবন্দি অবস্থাতেই তার মৃত্যু হয়। তবে অন্যদিকে গুমনামি বাবার সঙ্গে নেতাজির অনেকে মিল পায়। অনেকেই মনে করে যে গুমনামি বাবাই হচ্ছে নেতাজি। অনেকে মনে করে যে স্বাধীনতার পর ভারতে ফিরে এসেছিলেন নেতাজি। ফৌজাবাদের রামভবন আশ্রমে থাকতো এই গুমনামি বাবা এবং তিনি গুমনামি বাবা ভগবানজি মহাকাল নামে পরিচিত ছিল এবং তাকে যারা দেখেছে বা তার কথা যারা শুনেছে তারা সকলেই মনে করেছে যে এই গুমনামি বাবাই আসলে নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং তার গলার আওয়াজ থেকে শুরু করে হাতের লেখা সবেতেই অনেক মিল পাওয়া গেছে নেতাজি সুভাষচন্দ্র বোসের। নেতাজির হাতের লেখা, কণ্ঠস্বর, এমনকি মুখের গঠনের সঙ্গেও গুমনামি বাবার মিল পাওয়া গেছে। এবং এমনকি নেতাজির যখন জন্মদিন ছিল অর্থাৎ 23শে জানুয়ারি, সেদিনই ছিল গুমনামি বাবার জন্মদিন এবং প্রতি বছর জন্মদিনেই ধুমধাম করে আয়োজন করা হতো সেই রামভবন আশ্রমে। ধুমধাম করে উৎসব হতো, এছাড়াও বহু পুজো পাঠ করা হতো সেই আশ্রমে। তবে সকলকে দর্শন দিতেন না এই গুমনামি বাবা। তার দর্শন পাওয়া এবং তার কথা শোনা ছিল ভাগ্যের বিষয়। তবে 1985 সালে 16ই সেপ্টেম্বর মারা যায় এই গুমনামি বাবা। মাত্র 11 জনের উপস্থিতিতে তার অন্তর্ধান সম্পন্ন করা হয় এবং তার মৃত্যুর 1 বছর পর সুভাষচন্দ্র বোসের ভাইঝি ললিতা বোস সেই আশ্রমে গিয়ে গুমনামি বাবার বিভিন্ন জিনিসপত্রের সঙ্গে নেতাজির মিল পায় এবং সেই ললিতা বোস মেনে নেয় এবং সমর্থন করে যে সেই গুমনামি বাবাই ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজির মৃত্যুর রহস্য কিন্তু এখনো রহস্য রয়ে গেছে, নানা স্তরে নানান বিতর্ক। কিন্তু নেতাজি কিন্তু আমাদের ভারতীয়র মনে, আমাদের প্রত্যেকটি বাঙালির মনে এখনো জীবিত এবং নেতাজির মতন এমন ব্যক্তিত্বের শুধুমাত্র জন্মই রয়েছে, কোনো মৃত্যু নেই এবং তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তার মতো না বর্তমানে কেউ আছে না ভবিষ্যতে কেউ আসবে। তিনি মহান, তিনি লেজেন্ড।